আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশের জাতীয় সংসদে। জাতীয় সংসদ বলতে জাতীয় সংসদের সরি দক্ষিণ প্লাজা। কি ঘটেছে সেখানে? সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয়েছে, 250তম স্বাধীনতা দিবস। ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি এবং পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটে কিনা আমার জানা নেই, কিংবা এ যাবৎ কেউ বলতে পারেনি যে কোনো দেশের এমন সার্বভৌম জায়গায়, দেশের প্রাণ হৃৎপিণ্ড যে জায়গাটা জাতীয় সংসদ, যেখান থেকে দেশ কিভাবে চলবে সেই নীতি নির্ধারণ করা হয়, সেখানে ভিন্ন কোনো দেশের জাতীয় দিবস পালিত হয়। এর নজির কিন্তু পৃথিবীর কোথাও নেই। এই প্রথম বাংলাদেশে এই ঘটনাটা ঘটেছে। এই যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, এইখানে 2024 সালের 5 আগস্টের পর যে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছিল, সেটা এই দক্ষিণ প্লাজাতেই হয়েছিল। আবার বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, বিএনপির সরকার, এই সরকারের শপথ অনুষ্ঠান কোথায় হয়েছিল? সাধারণত ঐতিহ্য অনুসারে বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় বঙ্গভবনে। যুগ যুগ ধরে এই রীতি পালন করা হয়েছিল, কিন্তু এবার এসে তার ব্যতিক্রম হয়েছে। এই সরকারের শপথ হয়েছে সেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এবার আসুন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস পালিত হলো, সেটাও হলো জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায়। ডটগুলো একটু মিলান, তারপর কিছু রহস্য আপনার বিবেক, আপনার মেধা, আপনার দূরদৃষ্টি আপনাকে দেখিয়ে দেবে। আমরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি হতে চলেছি? দেখুন, প্রত্যেক দেশেরই জাতীয় দিবসগুলো কিন্তু বাংলাদেশে পালিত হয়। কোথায় পালিত হয়? পালিত হয় ওই দেশের যে দূতাবাস আছে সেখানে। ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় যে দূতাবাস আছে বাংলাদেশে, সেই দূতাবাসে তার জাতীয় দিবসগুলো কিন্তু পালিত হয়। সেখানে বাংলাদেশের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিগণকে দাওয়াত দেওয়া হয়, তারা সেখানে উপস্থিত হয়, যায়, অংশগ্রহণ করে, তাদের স্বাগত জানায়। কিন্তু জাতীয় সংসদের মতো সার্বভৌম জায়গায় এসে ভিনদেশী কোনো দেশের এই যে জাতীয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপিত হবে, এটি বাংলাদেশে অতীতে আর কখনো হয়নি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও ঘটাতে পেরেছে তার কোনো নজির নেই। এ কারণে বলেছি, এই নির্লজ্জতা দেখে লজ্জাও লজ্জা পায়। ক্ষমতার জন্য আমরা কতটা নিচে নামতে পারি, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য কিংবা ওই চেয়ারটায় বসার জন্য আমরা কত নিচে নামতে পারি, এই দৃশ্যগুলো আমাদের সেটাই দেখিয়ে দেয়। সেখানে কারা বক্তব্য রেখেছিলেন? কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বক্তব্য রেখেছিলেন? খুব কাকতালীয়ভাবে ঘটনাটা ঘটেছিল? মোটেও তা না। বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তিনি সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। তিনি কি বাংলাদেশের খুব কম গুরুত্বপূর্ণ কেউ? না, সরকারের কেউ না, সরকারের অংশ তো, তাই না? এবার আসুন আরেকজনের কথা বলি। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান,
সেখানে বক্তব্য রেখেছেন। আবার জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল আমিন মনি, তিনিও সেখানে বক্তব্য রেখেছেন। বাকি অনেকেই রেখেছেন, বাকিদের কথা আমি বললাম না, আমি ইম্পর্ট্যান্ট 3 জনের নাম বললাম, ওনারা সেখানে বক্তব্য রেখেছেন। তো এই বক্তব্যে ডক্টর শফিকুর রহমান, জামাতে ইসলামের আমির, তিনি কি বললেন? তিনি বললেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। ভাই, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিভাবে হলো? এই যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রকৃত বন্ধু না হয়ে তিনি যদি বলতেন যে যুক্তরাষ্ট্র জামাতে ইসলামের প্রকৃত বন্ধু, তাহলে তার এই বক্তব্যটা আমি স্বাগত জানাতাম। শতভাগ সত্য, জামাতে ইসলামের প্রকৃত বন্ধুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা কিভাবে? 1971 সালে যখন বাংলাদেশের জন্ম হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা করে, বাংলাদেশের মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছিল স্বাধীনতার জন্য, তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল। আবার এই জামাতে ইসলামও বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল। সেই সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জামাত তারা পরস্পরের বিশ্বস্ত বন্ধু, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রকৃত বন্ধু আমি বলবো না। আমি এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্বের পিছনে উদ্দেশ্য দেখি। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীনতাটাকে যখন তারা ধরে রাখতে পারেনি, মানে আটকাতে পারেনি, তখন অগত্যা আর কি করবে, একটা সম্পর্ক রেখে চলে যাচ্ছে। ঠিক 24 সালের 5 আগস্টের পরে ঠিক 71-এ তারা ফিরে চলে গেছে। আপনারা দেখবেন বাংলাদেশে পাকিস্তান দিবস পালিত হয়েছে, হয়নি? বাংলাদেশে পাকিস্তান দিবস পালিত হয়নি। সেদিন পাকিস্তানের জাতীয় পতাকা বাংলাদেশে উত্তোলিত হয়েছিল। অথচ 71 সালে বাংলাদেশের পতাকা দিবস হিসেবে সেটা পালিত হয়েছিল, অর্থাৎ পাকিস্তান দিবস সেদিন পালিত হয়নি। আবার এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে জিন্নার জন্মদিন পালিত হয়েছে, পাকিস্তানের প্রতিষ্ঠাতা। 24 আগস্টের পরে আমরা এই ঘটনাগুলো তো দেখেছি। আমরা ঠিক দেখলাম 71 সালের সেই স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, সেই পুরানো বন্ধুরা পরস্পর সংবদ্ধ হয়ে বাংলাদেশকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমার কাছে ঠিক তাই মনে হচ্ছে। কারণ বাংলাদেশের এই যে জাতীয় সংসদের মতো সার্বভৌম জায়গায় একটা বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হবে, এটিকে খুব সহজভাবে দেখবার কিছু নেই। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বোঝাতে চাচ্ছে। এটি কিন্তু একটি সিম্বলিক ঘটনাটা, কিন্তু সিম্বলিক বোঝাতে চাচ্ছে যে দেখো, এটা আমাদের নিয়ন্ত্রণে, অনেকটা এমন সিগন্যালই দিতে চাচ্ছে। আবার সরকার তাদেরকে সেই সুযোগ করে দিল, সরকার সেখানে করার অনুমতিও দিল। আমরা এতটা নতজানু হয়ে গেলাম কি জন্য? ক্ষমতায় টিকে থাকার জন্য, বসে থাকার জন্য, এটুকুর জন্য কি আমরা দেশের মান, ইজ্জত, সম্মান সব বিকিয়ে দিলাম? এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করছেন, শুধু আমি একা করছি না, লক্ষ কোটি মানুষ এই প্রশ্ন আজ করছে। আপনাদেরকে ইতিহাস থেকে ছোট্ট একটা কোট দেই। সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে বাংলার নবাব আলীবর্দী খানের একটা বিখ্যাত সতর্কবাণী ছিল, এবং তিনি বলেছিলেন, এরা হলো মৌমাছির মতো, যার মধু তোমরা ভোগ করতে পারবে, কিন্তু যদি কোনোভাবে এদের বিরক্ত করো, তবে হুল ফুটিয়ে তারা তোমাদের মৃত্যু ঘটাতে পারে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে তিনি সতর্ক করেছিলেন। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা সময় কি হয়েছে, বাংলার শাসন ক্ষমতা দখলই করে নিয়েছে। মির্জাফরকে ক্ষমতার লোভ দেখিয়ে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটালো 1757 সালের জুন মাসের 23 তারিখে। এই কথাটা আমি প্রায় বলে থাকি।
শুধু ক্ষমতার লোভ দেখিয়ে ঘটনাটা ঘটিয়েছিল। মীর জাফর, ঘসিটি বেগম এবং ঘসিটি বেগমের সন্তান ছেলে ছিল একটা, শওকত জং। এদের ষড়যন্ত্রই মূলত বাংলার সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। মীর জাফর ক্ষমতায় বসেছিল ঠিকই, আসলেই কি সে প্রকৃত নবাব ছিল? ক্ষমতাটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, আর বাংলার নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর দিতে হতো, যেটাকে ইতিহাসে বলা হয় দ্বৈত শাসন। আজ কি আমরা সেই দ্বৈত শাসনের মধ্যে আছি? আমরা কি সার্বভৌম আছি? আমাদের সরকার কি সার্বভৌম আছে? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে অনেকেই তো করছেন, এবং করার মতো ঘটনা ঘটছে তো। যখন জাতীয় সংসদের মতো জায়গায় যদি এমন ঘটনা ঘটে, তখন মানুষ কি প্রশ্ন করবে না আমার দেশের সার্বভৌমত্বটা কোথায়? আমরা কতটা নত জানু বর্তমান সময়ে এসে হয়ে গেলাম। এতে কি সরকার কি পার পেয়ে যাবে? মানে সরকার কি মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রকে তেল মেরে সরকার টিকে থাকতে পারবে? আমার তো মনে হয় না। আমার তো মনে হচ্ছে সরকারের সামনে আরো অনেক বেশি বিপদ চলে আসছে। আপনাদেরকে ছোট্ট একটা ছবি দেখাই, তাহলে বিষয়টা হয়তো বুঝতে আমাদের আরেকটু সহজ হবে। এই ছবির এক পাশে নরেন্দ্র মোদী, আর এক পাশে শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট। এ শতাব্দী এশিয়ার করতে চাই ভারত চীন সহযোগিতা। এ শতাব্দী এশিয়ার করতে চাই, ভারত আর চীন গাঁটছাড়া বাঁধছে। এই যে আমাদের সরকার চীনে গেল, চীন থেকে কিছু বিনিয়োগ নিয়ে আসবে, তিস্তা ব্যারেজ করবে, ওই যে কি বলে চীনের সাথে মিয়ানমারের উপর দিয়ে একটা করিডোর করবে, আরো কি আমাদের ওই যে কি বলে বন্দর, আমাদের যে মংলা বন্দর, সেখানে চীন বিনিয়োগ করবে। এই যে অনেক আশা না, শেষ পর্যন্ত এই কূটনীতির জালে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই লোভের জালে পড়ে শেষ পর্যন্ত দেশটা কোথায় গিয়ে দাঁড়ায়, বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা দেখতে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বিনিয়োগ করবে, একটা টাকাও দিবে না। টাকা দেয় চীন, জাপানের মতো দেশগুলো, তারাই বিনিয়োগ করে। হয়নি তো। এখন সামনের যে দিন আসছে, এক ভয়ঙ্কর দিন আমি দেখছি। আমি কোনো মানে শুভ কিছু আমি দেখি না। দর্শক, আমি সাধারণত কোনো বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করি না। আমি সঞ্চালনা করি, অন্যরা এসে কথা বলে, কিন্তু এই কিছু কিছু ছোট ছোট বিষয় না নিজেকে খুব হার্ট করে, যার কারণে মাঝে মধ্যে বলতে হয়। আলোচনাটা দীর্ঘায়িত করব না, কিন্তু খুব দুঃখ পেয়েছি, এজন্য আজকে আলোচনাটা করলাম। আমি একটা কমেন্ট একটু দেখতে চাই। একজন ভাইয়া কমেন্ট করলেন, কি বলছেন আমি একটু উপরের দিকেই যাই, উপর থেকেই দেখি। লাভ ফ্রম কলকাতা, জি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও লাভ। আরেকজন ভাইয়া কমেন্ট করলেন, গোলামিনা আজাদি, আমরা এখন আমেরিকার পাচাটি। অনেকটা তাই, অনেকটা তাই, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করব না। আরেকজন ভাইয়া বললেন, দিল্লি না ঢাকা, ওদেরকে ভালো করে জিজ্ঞাসা করো। করছি, সারাদিন ওরা কিন্তু এই প্রশ্নের মুখে পড়ে, এই প্রশ্নের মুখে কিন্তু তারা প্রতিনিয়ত পড়ছে। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাদের, জি ভাইয়া আপনাকেও ধন্যবাদ। গোলামিনা আজাদি, আমেরিকার পাচাটি, জি এই কমেন্টটা পেলাম আবারও। একজন বললেন বানান ঠিক করুন, কোন বানানটা ঠিক আমার? ও হ্যাঁ, একটা বানান বোধহয় হেডলাইনে একটা বানান মিস্টেক আছে, ইয়েস এটা আমি চোখে পড়েছি, তবে লাইভ চলাকালীন করা যাবে না, লাইভ শেষে এই বানানটা আমি ঠিক করে দেবো, আমি সরি। একজন বললেন, ৭১-এর যুদ্ধের পর অনেক কিছু ক্লিন করার দরকার ছিল, আপনারা করেননি, আমরাও করিনি, ঐতিহাসিক ভুল ছিল আমাদের দুই দেশের। একমত, আপনার সাথে একমত। আমি বুঝতে পেরেছি আপনি কোন দিকে কথা বলেছেন। ভাইয়া বললেন, ওস্তাদ কোথায় ভাই, ওস্তাদ কোথায় ভাই বলতে
ফরিদ ভাইয়ের কথা সম্ভবত তিনি ইঙ্গিত করেছেন। জি ভাইয়া, ফরিদ ভাই আজকে অন্য একটা চ্যানেলে ভারতের দীর্ঘ সময় 2 ঘন্টারও বেশি ইয়ে করেছেন, একটা কলেজের লেকচারে ওদের ইয়েতে ছিলেন, যার কারণে আজকে ওনাকে আমি কানেক্ট করতে পারিনি। আরেকজন ভাইয়াও জানতে চাইলেন ফরিদ ভাই কোথায়। জি, আগের কমেন্টের উত্তরে বলে দিয়েছি। আরেকজনও ঠিক একই অবস্থা বলছেন, অ্যান্সারটা দিয়ে দিয়েছি ভাইয়া। আরেকজন কি বললেন, বললেন বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করা হয়েছে। জি, পুরাটা পড়লাম না, আমি বুঝতে পেরেছি কি বলতে চেয়েছেন। জি, একটা চুক্তি আমেরিকার সাথে হয়েছে, যেই চুক্তির কারণে বাংলাদেশ খুবই ভয়ঙ্কর রকমের বিপদে পড়ে যাবে। এই যে চীন থেকে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে না, 1 টাকাও বিনিয়োগ এখানে আসতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো সবগুলো আটকে দিবে। কারণ ওরা এখানে আসছে চীনকে নজরদারি করার জন্য, চীনকে আটকানোর জন্য। আর চীনকে আটকাতে গেলে বাংলাদেশে বিনিয়োগ হবে না। কে করবে? জাপানও মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েস কার্ড না দিলে জাপানও বিনিয়োগ করতে চায় না। তবে জাপানের বিনিয়োগটা বাংলাদেশের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ, আর তারা সব ক্ষেত্রে বিনিয়োগ করেও না। যাই হোক, একজন বললেন তার মানে বাংলাদেশ আজও পাকিস্তানে আছে, স্বাধীন হয় নাই, পাকিস্তানের গোলামি রয়ে গেল। একদম তা না হলেও এই সময়টা অনেকটা এমনটাই অনেকে ফিল করছেন, যদিও বাস্তবতাটা ওইদিকে না, কিন্তু ওই ধরনের একটা ভাবধারা কিন্তু বাংলাদেশে চলছে, এমনটাই আমরা ফিল করছি গত 2 বছর ধরে। বললেন ভাই ওস্তাদ কখন আসবে বলেন ভাই। জি, আজকে আর ওনাকে পাচ্ছি না, দেখা যাক কালকে যদি সম্ভব হয় ওনাকে নিয়ে আসবো। আমেরিকার পা চাটি। জি, আমরা চাটতে থাকি। আমরা ক্ষমতায় থাকতে হলে পা তো চাটতে হয়। হায়দার ভাই, জননেত্রী শেখ হাসিনা আসলে আগে এয়ারপোর্ট বন্ধ করতে হবে, কি যেন বলছে, যাতে জামাত শিবির বিএনপি এনসিপি পালাতে না পারে। যে উনি ওনার মতো বলেছেন। পুরান ঢাকা থেকে শুনছি, প্রতিদিন শুনি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সবসময় আলোচনা শুনেন, পছন্দ করেন, অনেক অনেক ধন্যবাদ। কি বললেন, আরেকজন বললেন বাংলাদেশ যে জমি দিয়েছে চীনকে সেটা কিছু বলেন। এখনো চীনকে কিছুই দেওয়া হয়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সমঝোতা স্মারক হয়েছে, যেটা এখনো চুক্তির পর্যায়ে যায়নি। অর্থাৎ দুটো বিষয়ে, বিশেষ করে দুটো বিষয় ইম্পর্টেন্ট, সেটা 3টা। সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ করিডোর, যেটা মিয়ানমারের উপর দিয়ে চীনে যাবে সেটা, আর হচ্ছে মংলা বন্দর। এগুলো এখনো আলোচনার পর্যায়ে, অর্থাৎ সমঝোতা হয়েছে, এগুলো হবে, এর জন্য কোনো চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। জি প্রিয় দর্শক, আমরা আজ আর লাইভটা দীর্ঘায়িত করব না, অনেক রাত, আপনাদের আর বিরক্ত করছি না। দেখা হবে অন্য এক সময়, অন্য এক লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।